বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি Md.Rasheduzzaman। প্রতিনিয়ত আমি বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় ও সাহিত্যের অংশ থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি বানানের উপর ক্লাস নিচ্ছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমি ট, ঠ, ড, ট বর্গের বর্ণগুলোতে যে গুরুত্বপূর্ণ বানানগুলো রয়েছে, যেগুলো পরীক্ষায় আসে এবং আমরা প্রায় ভুল করে থাকি, সঠিক করতে পারি না, তারই একটি সমাধান দেব। সামনে প্রাইমারি নিয়োগ পরীক্ষা, নিবন্ধন এবং বিসিএস পরীক্ষা রয়েছে। সেখানে বানান শুদ্ধকরণ বা যে কোনো চাকরির পরীক্ষায়, হাই স্কুল বলেন, যে কোনো পরীক্ষায় বানান শুদ্ধিকরণ আসে। শুদ্ধিকরণ থেকে একাধিক প্রশ্ন এসে থাকে। আমি সেই বানান দেখানোর চেষ্টা করব। এই চারটি বর্ণ দিয়ে যে বানানগুলো রয়েছে, যেগুলো মূলত পরীক্ষা আসতে পারে বা আসে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আজকের ক্লাসে শেষ পর্যন্ত ক্লাস দেখবেন, লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করি অনেক উপকৃত হবেন। তাহলে চলুন আমরা এই বর্ণগুলো দিয়ে বানান দেখি। প্রথমে আসছে ট বর্ণের। দেখেন, টই টম্বুর। আমরা এই জায়গায় টই টম্বুর হবে ভরপুর, যেটা বাংলা হচ্ছে ভরপুর। এটা টই টম্বুর। টই আমরা টুই টম্বুর লিখে থাকি, এই জায়গায় এরকম লিখে থাকি, কিন্তু না, আসলে হবে টই টম্বুর। সঠিক বাংলায় অভিধান, যেটা বাংলা একাডেমি কর্তৃক প্রণীত, সেই অভিধানে টই টম্বুর এই কথাটাই আছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই বানানটা এভাবে লিখতে হবে। তারপরে দেখেন টিপ্পনী বানান। টিপ্পনীতে আমরা অনেক সময় দীর্ঘিকার দিয়ে থাকি সমস্ত নামের ক্ষেত্রে, জাতির ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে। আপনারা খেয়াল করবেন, বাংলা একাডেমির নিয়মে বলছে শব্দের শেষে কি হবে? রস্বীকার হবে। দীর্ঘ ইকারের জায়গায় রস্বীকার হবে। দেশের নাম, জাতির নাম, ভাষার নাম এবং নামের ক্ষেত্রে এবং সমস্ত বিদেশি শব্দের শেষে দীর্ঘিকার থাকলে ওটা রস্বীকার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টিপ্পনী, এটাও খেয়াল রাখবেন। পরবর্তী বানান আমরা দেখি। হ্যাঁ, দেখেন, টিক টিকি। টিকটিকি একটা প্রাণী। ঠিক আছে, আমরা এটাও বানানটা আমরা অনেক সময় দীর্ঘিকার দিয়ে থাকি, আসলে দীর্ঘিকার না, রস্বীকার হবে। ঠিক আছে, একটা নামের ক্ষেত্রে রস্বীকার হবে, টিকটিকি। তারপরে দেখেন টানা পড়েন। আমরা অনেক সময় এখানে ও কারটা ভুলে যাই। ঠিক আছে, আমাদেরকে ও কারটা দিতে হবে। টানা পড়েন, অশান্তিতে থাকা, অস্বস্তিতে থাকা, অভাব অভিযোগে থাকে, সেটাকে বলে টানা পড়েন। তাহলে এই বানানটা আমরা খেয়াল করব। পরবর্তী বানান দেখেন টাকশাল। টাকশাল। ঠিক আছে, যেখানে টাকা উৎপাদন হয়, টাকা তৈরির কারখানা, সেটাকে বলে টাকশাল। এখানে তালব্য স দিতে হবে, যেহেতু এটা তৎসম সংস্কৃত শব্দ নয়, এই জন্য আমরা এটা দেব। তারপরে দেখেন টেকসই। ঠিক আছে, সই কৃতি প্রত্যয় দেখে থাকি, টিপসই আর নামসই। ঠিক আছে, এই দুইটা সই প্রত্যয় না, অর্থাৎ যে সইয়ের অর্থ নেই সেটা হচ্ছে প্রত্যয়, আর যেটা অর্থ আছে সেটা হচ্ছে প্রত্যয় নয়। যেমন নামসই আর টিপসই, এখানে সই প্রত্যয় হিসেবে ব্যবহার হয়নি, কিন্তু টেকসই এখানে সইটা প্রত্যয় হিসেবে ব্যবহার হয়েছে, কারণ এই সইয়ের আলাদা কোনো অর্থ নেই। এটা যখন এর সাথে যুক্ত হচ্ছে তখন সেটার অর্থ হচ্ছে এরকম। টেকসই মানে হচ্ছে মজবুত। ঠিক আছে, সেটা আমরা খেয়াল করব। তারপরে দেখেন টুকরা। আমি যদি ওকার দিই তাও হবে টুকরো বা টুকরা, এই দুটাই ঠিক। ঠিক আছে, টুকরা। তারপরে পরবর্তী বানান দেখি আমরা টোপর। হ্যাঁ, অনেক সময় আমরা ওকারটা যদি না দিই তাহলে ভুল যাবে। টোপর মানে হচ্ছে টুপি। ঠিক আছে, এটা আমাদের খেয়াল করতে হবে। তারপরে দেখেন ট্যাক্স। ঠিক আছে, ট্যাক্স আমরা খেয়াল করব। ট্রাঙ্ক। অনেক সময় আমরা উময় ক দিতে পারি, কিন্তু উময় ক দিলে হবে না, ট্যাঙ্ক বানান এইটা, ট্রাঙ্ক। তারপরে ট্যাঙ্ক, একটা হচ্ছে ট্রাঙ্ক আর একটা হচ্ছে ট্যাঙ্ক, দুটো বানানে আমরা অনুস্বর দিয়ে লিখবো। ঠিক আছে, টাটকা। টাটকা বানান। এইভাবে বানানগুলো আমাদের খেয়াল করতে হবে। আমরা ট বর্ণের বানান দেখতেছি, এখন ট বর্ণের আরো কিছু বানান রয়েছে, যেমন দেখেন টর্নেডো। এই জায়গায় আমাদের মারাত্মক ভুল হয়, আমরা মূর্ধন্য দিয়ে রাখি। ঠিক আছে, আমরা একটা বাংলা একাডেমির অর্থাৎ নত্য শতবিধায় একটা নিয়ম দেখেন, রি, র, স, এই তিনটা বর্ণের পরে মূর্ধন্য হয়। এখন বলবেন যে রেপ মানে তো র, তাহলে র এর পরে তো মূর্ধন্য হবে, মূর্ধন্যই হবে, কিন্তু এটা কোন বানানের ক্ষেত্রে? এটা শুধুমাত্র তৎসম বানানের ক্ষেত্রে, তৎসম শব্দের ক্ষেত্রে বা সংস্কৃত শব্দের বানানের ক্ষেত্রে। তৎসম শব্দের বানানের ক্ষেত্রে এই তিনটা বর্ণের পরে মূর্ধন্য হয়। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে, টর্নেডো এই শব্দটা তৎসম বা সংস্কৃত নয়, এটা বিদেশি শব্দ। এটা হচ্ছে ইংরেজি, যদি আমরা বলি
তাহলে এই টর্নেডো বানানে বিদেশি শব্দ, তাহলে আমার যতই রেপ থাকুক না কেন আমার এখানে দন্তন্য হবে, কারণ এটা বিদেশি শব্দের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য না। প্রযোজ্য কোথায়? শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে এই তিনটা বর্ণের পরে মূর্ধন্য হয়, কিন্তু এটা তৎসম শব্দ নয়, এটা বিদেশি শব্দ, এই জন্য এখানে দন্তন্য হবে। আমরা এই জায়গায় যদি মূর্ধন্য দিয়ে দিই তাহলে আমাদের ভুল যাবে, খেয়াল রাখতে হবে। আমি নত্য সত্যবিধানের উপর আলাদা টিউটোরিয়াল করব, বানানের উপর করছি, হ্যাঁ, তারপরে এগুলো আপনারা দেখবেন। তারপরে দেখেন টেস্ট। হ্যাঁ, এই জায়গায় আমাদের মারাত্মক ভুল হয়, আমরা কি লিখি? টেস্ট। ঠিক আছে, 100% ভুল। কারণ একটা জিনিস খেয়াল করবে যে নত্য ও সত্যবিধান ন এবং স এই দুইটা বর্ণ শুধুমাত্র তৎসম শব্দে বসে। ঠিক আছে, নত্য সত্যবিধানের নিয়মে আছে কি? ট ঠ, ট অথবা ঠ এর সাথে যুক্ত বর্ণ গঠনে মূর্ধন্য স হয় কোন বানানে? তৎসম শব্দের বানানে। তাহলে দেখেন এই টেস্ট শব্দটা তৎসম না, আমরা বুঝতেছি এটা ইংরেজি বা বিদেশি বানান। তাহলে বিদেশি বানানের ক্ষেত্রে এই নত্য সত্যবিধানের নিয়ম খাটবে না, শুধুমাত্র তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে এই বানানের নিয়মগুলো প্রযোজ্য। তাহলে টেস্ট একটা ইংরেজি শব্দ, তাহলে আমরা বসাবো দন্তস্ব অথবা তালব্য স। আমি আগেও দেখিয়েছি যদি উচ্চারণে এস আসে দন্তস্ব, যদি উচ্চারণে এস এইস আসে তাহলে তালব্য স। ইংরেজি বানানগুলো থেকে বাংলা লিখতে গেলে এরকম হবে। ঠিক আছে, তাহলে টেস্ট। আরেকটা বানান দেখেন এরকমই, এটাও আমরা ভুল করে থাকি। ব্যাংকে লেখা আছে ট্রাস্ট ব্যাংক, বেশিরভাগই বাংলা ট্রাস্ট বানানটা এইভাবে আছে, তাহলে এইভাবে থাকলে আমাদের ভুল হবে, কারণ বাংলা একাডেমি বলছে বিদেশি শব্দের ক্ষেত্রে নত্য সত্যবিধান প্রযোজ্য না। তাহলে ট্রাস্ট, ট্রাস্ট বা তারপর টেস্ট, তাহলে এগুলো হচ্ছে ইংরেজি শব্দ অর্থাৎ বিদেশি শব্দ, তাহলে আমাকে এখানে হয় দন্তস্ব বা তালব্য স ব্যবহার করতে হবে। আর নর জায়গায় এখানে দন্তন্য হবে, নর ক্ষেত্রেও আর স্বর ক্ষেত্রেই। এটা খেয়াল রাখতে হবে যে কোন বানানের ক্ষেত্রে কোনগুলো বসবে। তারপরে দেখেন গ্রাম্য একটা অস্ত্রের নাম, সেটা হচ্ছে টেটা। আমরা অনেক সময় এই চন্দ্রবিন্দু দিই নি, চন্দ্রবিন্দু না দিলে কি বানানটা ভুল যাবে, তাহলে টেটা এটা খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন টিকা। এই টিকা মানে হচ্ছে আমরা যে শরীরে বিভিন্ন রোগ ব্যাধির জন্য টিকা নিই, আর এই টিকা মানে হচ্ছে কি? টিকা মানে হচ্ছে ব্যাখ্যা। ঠিক আছে, আর এটা হচ্ছে রোগের জন্য যে টিকা নেওয়া হয় সেটা। তাহলে আমরা এটাও খেয়াল করব। পরবর্তী বানান দেখেন টেক্কা। তাস খেলার বিভিন্ন শব্দ আছে, তাসের রঙের নাম টেক্কা, তুরুপ, হরতন, রুদ্র, নিষ্কাবন, এগুলো অলন্দাজ শব্দ। এই অলন্দাজ শব্দগুলো দেখেন আমরা অনেক সময় কি করি? এই কর নিচে ব দিয়ে দিই, যেমন অকালে অকালে পেকেছে যে অকাল পক্ষ। ঠিক আছে, তাহলে এই পক্ষর মতো কিন্তু এটা আবার হবে না, এখানে কয় ক ডবল হবে, তাহলে এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ট বর্ণ দিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ বানান দেখালাম। এখন দেখেন ঠ বর্ণ দিয়ে, ঠ বর্ণ দিয়ে কি বানান আসতেছে? ঠ্যাং। তাহলে ঠ্যাং বানানটা আমাদের এরকম লিখতে হবে, ঠ্যাং। আমরা যে পা বলি সে পা। ঠেসা। আমরা বসাবসির সময় যদি গাদাগাদি করে বসি, ঠেসে বসা, এরকম আমরা কি বলতে পারি? ঠক ঠকি। আমরা কোনো শব্দ যদি করি, আওয়াজ করি, সেটাকে বলে ঠক ঠক। ঠক ঠক থেকে ঠকঠকি শব্দটা আসছে বা ঠক ঠক। ঠিক আছে, আমরা যদি বলি ঠাই, ঠাই মানে হচ্ছে স্থান। ঠাই নাই, ঠাই না, ছোট সেতু দিয়ে আমার সোনার ধানে গিয়াছে বলি, রবীন্দ্রনাথের সোনাতরী কবিতায় ঠাই কথাটা আছে। তাহলে ঠাইতে চন্দ্রবিন্দু না দিলে আমরা ভুল করব। তারপরে দেখেন ঠেটা। ঠেটা মানে হচ্ছে অবাধ্য, যে কথা শোনে না তাদেরকে বলে ঠেটা। তারপর দেখেন ঠোকর। আমরা মুখ দিয়ে যদি ঠোঁট দিয়ে কিছু জিনিস কি পাখিরা এরকম করে, ঠোক দিয়ে ঠোকর দেয় অর্থাৎ ঠোকা দেয়। তারপরে দেখেন যে বানানগুলোতে আপনাদের বেশি সমস্যা হবে সেইগুলো আমরা একটু খেয়াল করি। যেমন দেখেন ঠান্ডা, এখন শীতকাল, ঠান্ডা পড়ছে, দেখেন ঠান্ডা। আমরা এখানে কি করি? এই দন্তন্যর মাত্রাটা দিয়ে দিই, এটা কিন্তু হবে না। দেখেন আমরা নত্য সত্য বিধানের কথা বলছি, যেটা তৎসম শব্দ সেই বানানে মূর্ধন্য হয়, মূর্ধন্য স হয়। এখন বলবেন যে তৎসম শব্দ বুঝবো কি করে? আপনারা শুধুমাত্র ইংরেজি বা বিদেশি শব্দের সাথে এটা কম্পেয়ার যদি করেন তাহলে কিন্তু সহজে বুঝবেন। তাহলে ঠান্ডা শব্দটা কি ইংরেজি মনে হচ্ছে? না, তাহলে ঠান্ডা শব্দটা ইংরেজি মনে হচ্ছে না। তাহলে যখন ইংরেজি মনে হবে না সেটা মনে করবেন তৎসম। তার মানে এখানে আমাকে মূর্ধন্য দিতে হবে, মূর্ধন্যর মাত্রাটা ডাইনে থাকবে, দন্তন্যর মাত্রাটা ভিতরে থাকবে। আর যদি এটা ইংরেজি বা বিদেশি শব্দ হতো তাহলে আমি এখানে দন্তন্য দিতাম। ঠিক আছে, তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে ট বর্গ, এই নত্য সত্যবিধানে একটা নিয়ম আছে নত্য বিধানে, যে ট বর্গে ট ঠ ড ড
তাহলে ট বর্গের এই 4টা বর্ণের সাথে যদি কোনো যুক্ত বর্ণ হয় সেই যুক্ত বর্ণনে মূর্ধন্য হবে যদি বানানটা তৎসম হয়, আর ইংরেজি হয়ে গেলে সেটা কি দন্তন্য হয়ে যাবে। যেমন দেখেন কারেন্ট, কারেন্ট ইংরেজি শব্দ, তাহলে আমাকে এখানে দন্তন্য দিতে হবে। তাহলে এটা বিদেশি শব্দে বা তৎসম বাদে অন্য কোনো শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই ত থর সাথে আবার দন্তন্য হবে। তাহলে ত বর্গের সাথে যত যুক্ত বর্ণ হবে সবগুলোতেই দন্তন্য হবে। কিভাবে? যেমন দন্ত, অন্ত, হ্যাঁ, গন্ধ, সন্ধি, হ্যাঁ, এরকম শব্দগুলো যত আছে, তাহলে ত থ দদের সাথে দন্তন্য আর ট ঠ ডডের সাথে মূর্ধন্য, এটা খেয়াল রাখতে হবে। তবে বানানটা বিদেশি না হলে সেই ক্ষেত্রে হবে, তৎসমের ক্ষেত্রে হবে। তাহলে এই ঠান্ডা বানানটা আমরা খেয়াল রাখবো, অন্যান্য বানানগুলো আমরা খেয়াল রাখবো। তারপরে দেখেন ঠেলা, এটা সবাই পারি আমরা, ঠেলা গাড়ি। ঠুকনো, ঠুকনো মানে পাতলা জিনিস বলে। ঠোঙা, আমরা অনেক সময় ঠোঙ্গা দিয়ে দিতে পারি, ঠিক আছে, ঠোঙ্গা। বর্তমানে আধুনিক বাংলায় এরকম ব্যবহার হয়, বাঙ্গা না বাংলা, ঠিক আছে। তারপরে ডোঙ্গা, আমরা বলি ডোঙ্গা, ডুইঙ্গা। ডিঙ্গা বলি, আমরা বলবো ডোঙ্গা, সেটা আমাদের ড বর্ণ দিয়ে আসতেছে, ঠিক আছে। তারপর দেখেন ঠক, ঠক মানে যারা সলসা তুরি করে। তারপর দেখেন ঠোঁট, ঠোঁটে চন্দ্রবিন্দু না দিলে আমরা ভুল করব। তাহলে এই বানানগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে ঠ বর্ণ দিয়ে গেল। মোটামুটি যে বর্ণগুলো পরীক্ষা আসে, যে বানানগুলো, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। তারপর দেখেন ড বর্ণের বানান, ঠিক আছে। প্রথমে আসছে ডঙ্কা। ডঙ্কা মানে হচ্ছে যুদ্ধের শ্বাসরোধ বাজানো, অর্থাৎ ডঙ্কা মানে যুদ্ধের দামামা বাজানো, যুদ্ধের প্রস্তুতি সূচক যে আহ্বান করা হয় সেটাকে বলে ডঙ্কা। তারপরে দেখেন ডমরু, ডমরু একটা বাদ্যযন্ত্রের নাম। তারপরে ডিম্ব, হ্যাঁ, ডিম্ব খেয়াল রাখতে হবে। ডুবন্ত, এইখানে যদি আমরা মূর্ধন্য দিয়ে দিই তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। যেহেতু আমরা বলছি ত বর্গের সাথে দন্তন্য হয়, দেখেন ত থ, এই যে ত বর্গের ত আছে, তাহলে আমাকে এখানে দন্তন্য হবে। ডুবন্ত, ঘুমন্ত, নয়ত, অর্থাৎ ট বর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য আর ত বর্গের সাথে দন্তন্য হবে, এটা খেয়াল রাখতে হবে বারবারই। তারপরে দেখেন ডাই, এই ডাই মানে কি? স্তূপ, একসাথে অনেক কিছু রাখলে স্তূপ আকৃতি, সেটা হচ্ছে ডাই বলি আমরা অনেক সময়, ঠিক আছে। তারপর দেখেন ডেক্সি, রান্নার যে পাতিল ওইটাকে, সিলভারের যে পাতিলগুলো আমরা বলি ডেক্সি, বড়গুলোকে বলি। তারপরে ডগা, লাউয়ের ডগা আমরা বলে থাকি এরকম। তারপরে ড্যাশ, ড্যাশ যে জ্যোতি বা ছেদ চিহ্ন, ঠিক আছে, ড্যাশ চিহ্ন, জ্যোতি চিহ্ন, এই জ্যোতি চিহ্নকে আমরা কি ড্যাশ বলি। হাইপেনের চেয়ে একটু বড় হবে, হাইপেন হচ্ছে ছোট আর ড্যাশ হচ্ছে বড়, এরকম। তারপরে ডান্ডা, এই ক্ষেত্রে ওই যে ঠান্ডার কথা বলছিলাম, ঠান্ডা ডান্ডা একই নিয়মে পড়ছে। নত্যবিধানে একটা নিয়ম আছে, ট বর্গের ধ্বনির সাথে, ট বর্গের ধ্বনির সাথে যুক্ত বর্ণ আসতে গেলে মূর্ধন্য আসবে। তাহলে দেখেন ড আছে, ডান্ডা, ড, তাহলে ট ঠ ড, এই ট বর্গের মধ্যে ট ঠ ড 5টি বর্ণ আছে। এর সাথে দেখেন ট বর্গের শেষ ধ্বনি আবার মূর্ধন্য, অর্থাৎ যে বর্গ সেই বর্গের ধ্বনিকে টানবে। আর যদি ত আসতো তাহলে দন্তন্য হতো, ত থ দ দ দন্তন্য, যে বর্গ সেই বর্গের ধ্বনিকে আকর্ষণ করে, অর্থাৎ ট বর্গের শেষ ধ্বনি মূর্ধন্য। এই জন্য তৎসম শব্দের বানানে ট বর্গের ধ্বনির সাথে যুক্ত বর্ণ গঠন করতে গেলে ওই নটা মূর্ধন্য হবে। তাহলে ঠান্ডা, ডান্ডা, এই বানানগুলো, ভণ্ড, পাষণ্ড, এই বানানগুলোতে মূর্ধন্য আমরা দেব, ঠিক আছে। তাহলে এটা গেল ড বর্ণের বানান। অর্থাৎ আমি ট বর্গীয় ধ্বনির বানানগুলো আজকে দেখাচ্ছি, পরবর্তীতে ত বর্গ পরের দিন আসবে। তারপরে ঢ বর্ণের বানান দেখেন, ঢতে কি? ঢঙ্কা, একটা হচ্ছে ডঙ্কা আর একটা হচ্ছে ঢঙ্কার। ডঙ্কা মানে হচ্ছে যুদ্ধের দামামা, যুদ্ধের প্রস্তুতি সূচক যে আহ্বান, সেটা বাঁশি। আর ঢঙ্কা হচ্ছে এটা একটা বাদ্যযন্ত্র বিশেষ। তারপরে দেখেন ঢাক, ঢাক মানে হচ্ছে ঢোল, এটা ঢ দিয়ে লিখতে হবে। ঢেড়স, ঢেড়স। তারপরে ঢেলা, আমরা ঢিলা বলি অনেক সময়, শক্ত মাটিটাকে ঢেলা বলা হয়। তারপরে দেখেন ঢের, ঢের মানে হচ্ছে অনেক, প্রচুর, ঢের হয়েছে, অনেক হয়েছে। তারপরে দেখেন ঢুমারা, ঢুমারা একটা বাগধারা যার অর্থ হচ্ছে খোঁজ খবর নেওয়া, খোঁজ নেওয়া, ঠিক আছে, বা উকি দেওয়া, এরকম আমরা বলতে পারি। তারপরে দেখেন ঢেউ। তাহলে ঢ দিয়ে আমরা এই বানানগুলো পাচ্ছি। আশা করি এখান থেকে যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে, কোনো বানান আসে, বিশেষ করে ন এবং স, এই দুই জায়গায় আপনারা একটু খেয়াল করবেন। এই দুই জায়গায় হচ্ছে মার্ক পাসটা বেশি থাকে। এখানে
সবসময় খেয়াল করবেন মূর্ধন্য হবে শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে, অর্থাৎ যে শব্দটা বিদেশি বা ইংরেজি না, আরবি ফার্সি উর্দু না, সেটাতে মূর্ধন্য হবে। আর ওইগুলো বিদেশি হলে দন্তান্ন হয়ে যাবে নর ক্ষেত্রে। আর স্বর ক্ষেত্রে কি হবে, শুধু মূর্ধন্য স্বরটা বসবে তৎসম শব্দের বানানে, আর বাদ বাকি বিদেশি, দেশি, তদ্ভব, হ্যাঁ, আরবি ফার্সি উর্দু যত আছে সব ক্ষেত্রে কি হবে, হয় দন্তস্ব বা তালব্য হবে। যদি ইংরেজি এস থাকে তাহলে দন্তস্ব, আর এস ইস থাকলে তালব্য হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকে এই 4টি বর্ণের বানান। আশা করি এখান থেকে উপকৃত হবেন, এবং শেষ পর্যন্ত ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।